ফিরে চলো সব ছিঁড়ে চলো যেখানে মন যেতে চায়। হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য আজকে আছে খুবই সুসংবাদ। তোমরা প্রত্যেকে থাম্বনেল দেখে বুঝে গেছো অলরেডি যে তোমাদের জন্য নতুন কিছু আসছে এবং নতুন মানুষ আসছে। তোমরা বহুদিন ধরে রিকোয়েস্ট করেছো, স্যার ইংরেজি ক্লাস কেন কন্টিনিউ আপলোড হচ্ছে না, ইংরেজি ক্লাস কি আর আসবে না? বাংলা ক্লাস জগন্নাথ স্যার হাল ধরেছে, জগন্নাথ স্যার আমাদের বাংলাটাকে উতরে দিচ্ছে, কিন্তু এসওই বাংলা থেকে আমরা ইংরেজিটাকেও চাইছি সমানভাবে। আমি বারবার তোমাদেরকে বোঝাতে এবং বলতে ব্যর্থ হয়েছি যে খুব সত্যি কথা বলতে আমাদের কার্তিক স্যার অর্থাৎ বাপি স্যার, তোমরা জানো স্যার প্রচন্ড ভালো পড়ান, কিন্তু স্যারের শারীরিক অসুস্থতার কারণে স্যার রেগুলার করতে পারছিল না, অনেক রকম সমস্যা ছিল। স্যার আমার সাথে আলোচনা করেছিল যে আমিনুর তুমি অন্য একজন কাউকে আনো, অন্তত ওদের সাপোর্টটা দিক, কেননা আমি আমার শারীরিক অসুস্থতার জন্য দিতে পারছি না। এবং সেই মতো আমরা দুজনেই, আমি এবং তোমাদের প্রিয় বাপি স্যার, আমরা দুজনেই চেষ্টা করে আজকে আমরা তোমাদের জন্য ইংরেজির নতুন টিচারকে এনেছি। কিন্তু এখানেই একটা কথা বলার, সেটা হচ্ছে নতুন টিচার একেবারে সম্পূর্ণ অর্থে নয়, পুরাতন টিচার তোমাদের জন্য নতুন ভাবে আসতে চলেছে। তোমরা জানো এসওই বাংলার শুরুর দিনগুলোতে একেবারে ফিরে গেলে আমরা যদি স্মৃতির পাতা উল্টে দেখি, আমরা দেখব যে আমাদের একজন ইংরেজি টিচার কিন্তু একেবারে শুরু থেকে এসওই বাংলাতে ছিলেন। আমার কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে আমরা একসাথে শপথ নিয়েছিলাম একসাথে এগিয়ে চলার। ব্যক্তিগত এবং বিশেষ কিছু কারণবশত মাঝের কিছু সময়ে স্যার থাকতে পারেননি, তো আজকে স্যার আবার আমাদের এসওই বাংলাতে এসছেন এবং এবার থেকে স্যার চেষ্টা করবেন কন্টিনিউ করার, তোমাদেরকে সাপোর্ট করার, তোমাদের সাপোর্টিভ সিস্টেম হিসেবে কাজ করার। ওই জন্যই আমি আজকে ক্লাসের শুরুতেই বললাম ফিরে চলো সব ছিঁড়ে চলো। তো আমি একদম ওয়ার্ম ওয়েলকাম করব আমাদের কুতুব স্যারকে। কুতুব স্যারকে আমি ডেকে নেব। কুতুব স্যার, তোমরা জানো যে স্যার কিন্তু বহুদিন আমাদের এই প্ল্যাটফর্মে পড়িয়েছে এবং এখনো স্যার রেগুলার বেসিসে পড়িয়ে চলেছে, আবার নতুন ভাবে নতুন উদ্যমে এসওই বাংলাতে শুরু করতে চলেছে। তো কুতুব স্যার ওয়েলকাম। তো আজকে স্যার প্রথমত আমরা একটা ইন্ট্রোডাকশন ভিডিও দিয়ে কমপ্লিট সময় নষ্ট না করে তোমাদের জন্য ইতিবাচক কিছু, পজিটিভ কিছু আনার জন্য স্যারই বললেন শুধু ইন্ট্রোডাকশন ভিডিও দিয়ে সময় নষ্ট না করে এক কাজ করি, আমি আমার ইন্ট্রোডাকশনের সাথে আমি আজকে এক মাসের ইংরেজির স্ট্র্যাটেজিটা বলে দিই, তাতে করে ওদের এইচএস পরীক্ষায় যারা দিতে চলেছে তাদের অনেক হেল্প হবে এবং আমি এই এক মাস কিভাবে ওদের পাশে থাকবো সেটাও ডিসকাস করবো। তো স্যার আমি আর বেশিক্ষণ থাকবো না, ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, তো স্যারই এবার বাকি যে তোমাদের এক মাসের স্ট্র্যাটেজি এবং স্যারের সাথে তোমাদের আলাপ সেটা করবেন। তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং বাংলার পাশাপাশি ইংরাজিতেও এবার এসওই বাংলাতে আগুন লাগতে চলেছে। একেবারে সাথে থেকো, পাশে থেকো এবং অবশ্যই লড়তে থেকো। থ্যাংক ইউ। স্যারকে দিয়ে গেলাম। ওকে, তো স্যার মোটামুটি ইন্ট্রোডাকশন তো দিয়েই গিয়েছে। অনেক আগের কথা, চ্যানেলটা যখন শুরু হচ্ছিল, মানে কনস্ট্রাকশন যখন হচ্ছে চ্যানেলের, তখন ছিল কোভিডের সময়। আমরা দুজন একই জায়গায় পড়াতাম, আমিনুর স্যার এবং আমি। স্যার অঙ্ক, আমি ইংরেজি। তো এখানে আমাদের তখন অফলাইন ক্লাস, মানে অনলাইন ক্লাসটা তখন মাথায় আসেনি, অফলাইন ক্লাসই চলছে। কিন্তু লকডাউনের সময় আমরা ঠিক করলাম, যেহেতু লকডাউন ছিল, মানে ফিজিক্যাল ক্লাসরুম অফ হয়েছিল, তো তখন আমরা অনলাইনের কথাটা ভাবলাম এবং সেখান থেকে এই চ্যানেলের মানে জন্ম হয়, অরিজিন হয়। তো এবং দুজন মিলে কি নাম দেওয়া হবে সেই সমস্ত কিছু যখন একদম জিরো সাবস্ক্রাইবার ছিল, একদম শুরু থেকে দুজন করেছিলাম। তারপর লকডাউন চলে যাওয়ার পর আমরা যে যার মতো আবার অনলাইনে অফলাইনে পড়ার মতো মানে ফিরে গেছি। তো সেই হিসেবে চ্যানেল থেকে সেপারেট। এবং আজকে এতদিন পর স্যার আমাকে, অ্যাকচুয়ালি এই ভিডিওটা অনেক দিন আগে হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে স্টুডিও ফাঁকা হচ্ছিল না বা আমার সময় হচ্ছিল না, এই সমস্ত কারণের জন্য এত দেরি হলো। যাই হোক, তো এই হচ্ছে আমার ব্যাপার, পুরো টোটাল বিষয়টা।
আমি চ্যানেলের শুরুর দিকে ছিলাম। যাই হোক, এখন যে তোমাদের যে সময়ে দাঁড়িয়ে আমরা রয়েছি, এটা হচ্ছে লাস্ট 1 মান্থ স্ট্র্যাটেজি। তো একদম আজকে 1 তারিখ যখন আমি ভিডিওটি বানাচ্ছি ফেব্রুয়ারির, তোমাদের 3 তারিখে, মার্চ মাসের 3 তারিখে তো তোমাদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে। তো একদম কাছে চলে এসছে আমরা এই 30 ডেজ, একদম তাও 30 ডেজ নয়, 28 এবং আর একদিন। তো এই সময়ের মধ্যে আমরা কি করতে পারি, এটা দিয়ে এই মুহূর্তে যদি আমি তোমাদের সিলেবাসে কিছু পড়াতে চাই তো সেটা খুব ইররিলেভেন্ট হবে। তার কারণ হচ্ছে আমরা জানি এই মুহূর্তে তো অলরেডি তোমরা সবাই সিলেবাস কমপ্লিট করে আছো, আর যদি না হয় কারোর তো সেটা খুবই আনফর্চুনেট হবে। তো যাই হোক, আমরা তবুও কি হয় ব্যাপারটা, আমরা পুরো সারা মাস যে স্ট্র্যাটেজি বা পরিকল্পনা এবং প্রিপারেশন সব কিছু চলে, তারপরেও যখন দেখি আমরা যে ধরো এটা হচ্ছে আমাদের একটা লং ট্র্যাক, তো আমরা এইখান থেকে শুরু করেছিলাম যাওয়া, তো এখান থেকে শুরু করেছিলাম, এখন এই হচ্ছে আমাদের এক্সাম, তো এত দূর আমাদের গন্তব্যস্থান, তো আমরা ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছি। তো এতটা পথ আমরা অতিক্রম করেছি, তোমরা সবাই করেছো, অনেক ডেডিকেশন, এবং স্যারের চ্যানেল তো অনেক দিন থেকেই হচ্ছে, তো সমস্ত প্রিপারেশন করেছো ইংলিশটার সাথে সাথে। তো এই যে সময়টা আমরা যাব এক্সাম পর্যন্ত, সেই সময়টা অনেক সময় কি হয়, আমরা পুরো পথটা ঠিকঠাক সময় আসার পরেও আমাদের কিন্তু তীরে এসে তরি ডুবে যায় অনেক কারণে। তো সে কারণে এই 1 মাস সময়টা বা 30 ডেজ আমরা ঠিক কিভাবে সময়টা বেস্ট ইউজ করতে পারি সেটা নিয়ে আমার এই ইংলিশের উপরে ক্লাস। তো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে 1 মান্থ স্ট্র্যাটেজি। তো প্রথমে আমরা কি করব সেটা জানার আগে আমাদের সবচেয়ে প্রথমে জানতে হবে কি করব না। দেখো, রিসেন্টলি টেস্ট খেলাতে দেখেছো বিরাট কোহলি বারবার তার একইভাবে আউট হচ্ছে, একদম অফ স্টাম্পে যে বল ছিল সেই প্রত্যেকটাতে 7-8 বার একইভাবে আউট হয়েছে। ব্যাপারটা কি, ওটা ছাড়ার বল ছিল, তো ছাড়েনি, ওইটা খেলতে গিয়েছে, প্রত্যেক বলেই ঠিক সেম ওয়েতে আউট হচ্ছিল। তো আমাদের সবচেয়ে আগে জানতে হবে কি করব, তার আগে কি করব না, হোয়াট উই শুড নট ডু। তো সেটার মধ্যে প্রথমে আছে ডোন্ট কপি আদার্স, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, ডোন্ট কপি আদার্স, কাউকে কপি করবে না। এখন এসে কি হয় আমাদের, আমরা দেখি যে আমার বন্ধু ওখানে পড়ছে, আমার বন্ধু এই কোচিংয়ে পড়ছে বা এই অনলাইন কোর্স নিয়েছে, ওখান থেকে এই নোটস দিয়েছে, এখান থেকে এই নোটস দিয়েছে, আমরা অনেক বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করি। তো এটা করা যাবে, ডোন্ট কপি আদার্স। তুমি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটি রয়েছে, প্রত্যেকের লার্নিং অ্যাবিলিটি ডিফারেন্ট, তো প্রত্যেকে কিন্তু নিজস্ব ক্যাপাসিটি, নিজের প্রিপারেশন, নিজের জায়গা অনুযায়ী প্রিপারেশনটা নেবে, কপি করার চেষ্টা করবে না। অন্যজনকে কপি করলে তুমি নিজের নিজস্বতা হারিয়ে ফেলবে। তো এটা 1 নম্বর পয়েন্ট, কি করব না তার মধ্যে। সেকেন্ড রয়েছে অ্যাভয়েড ডিস্ট্র্যাকশন। সোশ্যাল মিডিয়া আজকের যুগে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রবলেম, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে হাজার প্ল্যাটফর্মস রয়েছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, এটাতে আমরা সবাই রয়েছি। তো এখন এই জায়গাটাতে আমাদের মনে হতে পারে যে একটু স্ক্রোল করে দেখে নি কি এসছে, নোটিফিকেশন কটা কি এসছে। তো এই যে ইনভলভমেন্ট, এটাকে কমিয়ে আনতে হবে, তুমি ডিস্ট্রাকশনটাকে কমবো সোশ্যাল মিডিয়াতে। তো নেক্সট রয়েছে অ্যাভয়েড মেনি পিপল অ্যারাউন্ড ইউ, অর্থাৎ তোমার চারপাশে অনেক মানুষকে তুমি অ্যাভয়েড করো। কি হয়, এখন যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক একটা গ্যাদারিংস হয়, একটা বিশাল সেলিব্রেশন হয়, তো এই ব্যাপারগুলো থেকে একটু অ্যাভয়েড করতে হবে। তোমাদের বাড়িতে কোনো রিলেটিভস যদি এসে থাকে তখন পড়াশোনা হ্যাম্পার হয়, তো সেই সিচুয়েশনে কি করা উচিত, তোমার নিজেকে সিক্লুস মানে একটু নিজেকে একা করো, লোনলি করো। তো এই গ্যাদারিংসের মধ্যে যাওয়ার চেষ্টা করো না এই সময়টাতে, কারণ এটা আসবে বারবার কিন্তু এক্সাম আসবে না। তো এটা ছিল আমাদের বেসিক জিনিস। ওকে, এরপর রয়েছে আমরা যেটা করব না সেটার মধ্যে কি, ডোন্ট ডিপেন্ড অন গ্রাস্প অল লুজ অল, লিমিটেড রিসোর্সেস। অর্থাৎ আমরা যে আমাদের কাছে অনেক বেশি সোর্স আছে, এখন অনলাইন সোর্স রয়েছে, প্লাস আমাদের মধ্যে অনেক টিচার্সের নোট রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা অনলাইন প্ল্যাটফর্মে, ইউটিউব বা বিভিন্ন অ্যাপে প্রচুর কন্টেন্টস রয়েছে, প্রচুর টিচার্স রয়েছে। তো সমস্তটা যদি তুমি নিতে চেষ্টা করো তাহলে কিন্তু গুলিয়ে যাবে। তো সেই জন্য
সবটা গ্রাস্প করার চেষ্টা করবে না, লিমিটেশন রাখো, সোর্সটাকে লিমিট রাখো। নেক্সট রয়েছে ডোন্ট ডিপেন্ড অন টিচার্স অ্যান্ড সাজেশনস। সাজেশনস কথাটা খুব ফাঁকা ফাঁকা একটা শব্দ। সাজেশনস কাদের প্রয়োজন হয়? সাজেশনস মানে হচ্ছে তুমি পড়বে না, সিলেক্টিভ কিছু জিনিস করে চলে যাবে, যেটার উপর ডিপেন্ড করে থাকতে হবে, ওটা আসলে খুবই ভালো, না আসলে বেকার। তো এই জায়গায় আমাদের ভুল হয়, আমাদের উচিত শেখা, পুরো সিলেবাসটাকে ভালো করে জানা, যা আসবে আমি পারবো। তো এই সাজেশনের উপর ডিপেন্ড করবে না, যদি লেগে যায় তাহলে খুবই ভালো, আদারওয়াইজ কিন্তু খুবই ব্যাড লাক। আর টিচার্সের উপরে ডিপেন্ড এই অর্থে আমি বলছি, টিচার্স তো তোমাকে পড়াচ্ছে, তুমি টিচারের কাছে পড়ছো, বাট টিচারের উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হো না, মানে তোমাকে নিজের ব্রেনটাকে ইউজ করতে হবে, নিজেকে অ্যাক্টিভ হতে হবে। আমাদের বিএডে শেখানো হয়েছিল অ্যাক্টিভ লার্নার্স, অর্থাৎ একজন লার্নার যদি কিছু শেখে সে কিন্তু নিজে কাজ করতে করতে শেখে, লার্নিং বাই ডুইং এটাকে বলা হয়। তুমি টিচার যেটা পড়াচ্ছে সেটাকে সেই টপিকের উপর বাড়িতে গিয়ে আরও 5টা বই ঘাঁটো, বা নিজে আরও সোর্স দেখে চেষ্টা করো এটার উপরে আরও কি কি কনসেপ্টস আছে যেটা একটা 45 বা 1 আওয়ারের ক্লাসে আমাকে টিচার্স শেখাননি বা বলেননি বা বলতে পারেননি। তো সেই সময়ের মধ্যে হয় না, সেটা তোমার উচিত নিজেকে টিচারের উপরে মানে কমপ্লিট ডিপেন্ডেন্সি না রেখে নিজেকে ওইটা তুলতে হবে। নেক্সট রয়েছে ডোন্ট সিট উইথ নিউ পেন। এবার চলে যাচ্ছি পুরো পরীক্ষাতে। নতুন পেন নিয়ে পরীক্ষা দিতে যাবে না, যেটা হয়তো অলরেডি তোমাদেরকে অনেকে বলেছে, তোমরা জানো মাধ্যমিক পাস করে আসছো। তো নতুন পেন নিয়ে বসলে আমাদের লিখতে একটু প্রবলেম হবে। এটা হচ্ছে আমরা কি করব না সেটার উপরে কিছু জিনিস রয়েছে। এরপর আমরা দেখব তোমাদের সিলেবাসের যে স্ট্রাকচার, কোয়েশ্চেন প্যাটার্ন এবং কোত্থেকে কোন কোন এরিয়া থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে, এবং এই 30 ডেজ এর মধ্যে তোমরা কিভাবে কোনটাকে কমপ্লিট করবে সেটা একটু দেখে নেব। ওকে, যেহেতু একদম শুরুর ভিডিও এবং আমি অফলাইনে পড়িয়ে অভ্যস্ত, তো এই কারণে আমার এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো এগুলোতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, একদম শুরুর ক্লাস এটা, তো অ্যাডজাস্ট করবে। তো এখানে আমরা দেখব হোয়াট টু ডু। এবার আমরা কি করব, তো কি করব আমরা, হোয়াট উই শুড ডু। এগুলির মধ্যে রয়েছে ইউজ দ্য টাইম অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ আমার যে সময়টা হাতে রয়েছে, আমি যে স্টেজে থাকি না কেন, যে পর্যায়ে রয়েছে, আমাকে কিন্তু এই টাইমটা ফুললি ইউজ করতে হবে। ইউ হ্যাভ টু ইউজ ইউর টাইম অ্যাজ মাচ পসিবল অ্যাজ ইউ ডু। তো তোমাকে যতটা সম্ভব বেশি ইউজ করতে হবে। এরপর রয়েছে গো থ্রু ইয়োর টেক্সট কমপ্লিটলি অগেন, অর্থাৎ এখানে আমরা এই 30 ডেজের মধ্যে যতটা প্রিপারেশন যার যে অবস্থায় রয়েছে, কেউ খুব ভালো প্রিপারেশনে রয়েছে, কেউ একদম ভালো করে পড়োনি, বা কেউ মোটামুটি অবস্থায় রয়েছে, তো তোমাকে প্রথম কি করতে হবে, এই যে এতগুলো পয়েন্ট এখানে রয়েছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে গো থ্রু, পড়ো, ইয়োর টেক্সট কমপ্লিটলি অগেন, আরও একবার। কেন? উচ্চ মাধ্যমিক এমন স্ট্রাকচার, বিশেষ করে ইংলিশের লিটারেচারের ক্ষেত্রে এবং গ্রামার, প্রত্যেকটা গ্রামার পর্যন্ত সমস্তটা টেক্সট থেকে তুলে দেওয়া হচ্ছে। সুতরাং বইয়ের লাইন যেন তোমার মুখস্থ থাকে, এই পর্যায়ে এসে যেন এমন না হয় যে একটা লাইন তুলে দেওয়া রয়েছে গ্রামার বা যে কোনো জায়গায়, সেটাকে আমি দেখে ভাবতে হচ্ছে এটা কোত্থেকে দেওয়া হয়েছে, এটা কে বলেছে, এটা কোন গল্পের বা কোন কবিতার লাইন, এমন যেন না হয়। প্রত্যেকটা লাইনের সাথে তোমাকে ফ্যামিলিয়ার হতে হবে। ইউ হ্যাভ টু বি ভেরি ওয়েল ফ্যামিলিয়ার উইথ অল দ্য লাইন্স। তো এটা কিসের হেল্প করবে? অল এমসিকিউ অ্যান্ড এসএকিউ, যেটা 20 মার্কস রয়েছে। আমাদের পার্ট বিতে রয়েছে 20 মার্কস। তো এইটাতে আমাদের ফুল মার্কস পেতে গেলে কিন্তু টেক্সট খুব ভালো করে পড়তে হবে। তো আমি ধরে নিচ্ছি প্রোজ এর জন্য যেটা 4টি প্রোজ রয়েছে সেটা 7 ডেজ মানে 1 উইক আমি সময় নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই যে আমি যতগুলো কথা বলবো আজকে বা বলেছি, এই সবটা কিন্তু যে তোমাকে ফলো করতে হবে এমনটা নয়। তুমি আগেই বলেছি কাউকে ফলো করবে না, তো হতে পারে তোমার স্ট্র্যাটেজি আলাদা, তোমার পজিশন আলাদা, এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি সেটার অ্যাকর্ডিংয়ে ডিসিশন নেবে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমাকে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে। তো এইখানে আমি আমার অ্যাকর্ডিংয়ে ধরে নিচ্ছি যে তোমাকে 4টে টেক্সট পড়তে লাগছে 7 ডেজ, মানে 1 সপ্তাহের মধ্যে আমি কমপ্লিটলি পড়ে নেব। এটা কিন্তু এমন নয় যে শুধু 7 দিনের মধ্যে ওই ইংলিশটা নিয়ে পড়ে থাকবে, এমন নয়। প্রত্যেকটা সাবজেক্ট তুমি দেখবে, তার সাথে সাথে ওই 7 দিনের মধ্যে এই 4টি টেক্সট পড়ে ফেলতে হবে। আমি 7 দিন লিখেছি এখানে, হতে পারে তোমার 3 দিন লাগছে,
4 দিন লাগছে সমস্ত টেক্সট পড়ে ফেলতে। এবং রিড উইথ কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং, বুঝে পড়তে হবে। এমন নয় শুধু রিডিং পড়ে গেলাম, কে কাকে কি বলেছে বা এই শব্দটার মানে কি আমার অজানা রয়েছে, এমন নয়। নেক্সট রয়েছে 4টে পোয়েম, 4 পোয়েমস। এটার জন্য আমি সময় দিচ্ছি 3 দিন। একদম সহজ কবিতা সমস্ত রয়েছে। অন কিলিং এ ট্রি বাই J.F. প্যাটেল, তারপর রয়েছে শ্যাল আই কম্পেয়ার দি বাই উইলিয়াম শেক্সপিয়ার, তারপর রয়েছে তারপর যে সমস্ত পোয়েমসগুলো রয়েছে তোমাদের অন কিলিং এ ট্রির পাশাপাশি রয়েছে যে অ্যাসলিপ অন দ্য ভ্যালি, খুবই ভালো কবিতা। তো এই সমস্ত কবিতাগুলো তোমরা নেবে 3 দিন ম্যাক্সিমাম, এর বেশি এখানে সময় দেওয়া যাবে না। নেক্সট রয়েছে একটা প্লে, নাটকটা একটু বড়, তো এর জন্য আমি ফুললি 2 দিন ধরে নিচ্ছি। 2 দিনে 4টে যদি সিটিং হয়, মানে সকাল সন্ধে 2টো সিটিং, আবার পরের দিনে 2টো সিটিং। যদি তুমি এই 4টে সিটিংয়ের মধ্যে এই নাটকটা কমপ্লিট পড়ে ফেলা উচিত। তো এই 2 দিনের মধ্যে এই নাটকটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে পড়ে নেবে। তো এখানে কতদিন লাগছে? 7 + 3 + 2, টোটাল 12 ডেজ। টোটাল এখানে লাগছে 12 দিন। তো এই 12 দিনের মধ্যে এই যে 30 ডেজ রয়েছে তার যে ইউজটা আমি বলছি, 12 দিনের মধ্যে তোমাদের টেক্সটটা কমপ্লিট পড়া হয়ে যাচ্ছে। এরপর রয়েছে রাইটিং সেকশন। তো রাইটিং সেকশনে কি রয়েছে? প্র্যাকটিস রাইটিং ব্রড কোয়েশ্চেন্স, এটা তো রয়েছে 20 মার্কসের জন্য। তো ব্রড কোয়েশ্চেন্স যেটা রয়েছে, যেটা আমাদের 30 মার্কসের কোয়েশ্চেন রয়েছে, 6 মার্কসের করে। তো এখানে টু ফ্রম প্রোজ, যেটার জন্য আমি সময় দিচ্ছি 3 দিন। এটা নয়, এই টাইমগুলো নয়, আলাদা করে 3 দিন। বড় প্রশ্ন করছি, প্রথমে আমি পড়ে নিয়েছি টেক্সটগুলো, তারপরে আমরা করছি কি 3 ডেজের জন্য আমি সময় দিচ্ছি ফ্রম টু প্রোজ। এবার 2টো প্রোজ থেকে আমরা 2টো কোয়েশ্চেন করতে হবে। যে কোনো 4টে কোয়েশ্চেন থাকবে তোমাদের মধ্যে সিলেবাসের মধ্যে, কিন্তু আমাকে অ্যাটেন্ড করতে হবে যে কোনো 2টো, 6 নাম্বার করে। নেক্সট রয়েছে টু ফ্রম পোয়েমস, অর্থাৎ কবিতা থেকেও 2টো, এর জন্য আমি সময় দিচ্ছি 3 ডেজ, 3 দিন করে। এরপর একটা কোয়েশ্চেন করতে হবে যেটা বড় প্রশ্ন 6 নাম্বারের, যেটার জন্য আমি সময় নিচ্ছি 2 নাম্বার। 3 to 4 কোয়েশ্চেন্স মুখস্থ করলে, যেটা ড্রামা থেকে, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। খুব বেশি কোয়েশ্চেন করতে হবে না, যদি সেটার উপরে একটা ভিডিও তোমাদের অন ডিম্যান্ড থাকে যে কি কি কোয়েশ্চেন্স আমরা করব, তাহলে সেটার উপর আমি পরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। নেক্সট রয়েছে, তো এটার জন্য আমি টোটাল টাইম দিচ্ছি 8 ডেজ, 8 দিন। তো এখানে কত সময় হচ্ছে? 12 ডেজ এবং 8 ডেজ, এই 20 দিনের মধ্যে তোমাদের কিন্তু টেক্সটের কোয়েশ্চেন এবং টেক্সট কমপ্লিট পড়া হয়ে যাওয়া উচিত। ওকে, এরপর রয়েছে কম্পোজিশনস, অর্থাৎ রাইটিং সেকশনস। আমাদের রাইটিং সেকশন মাধ্যমিকের থেকেও সহজ আসে এবং ফরম্যাট বা প্যাটার্নটা মাধ্যমিক থেকে সহজ। মাধ্যমিকে 3টি রাইটিংস থাকে, এই 3টে 10 নাম্বার করে থাকে এবং 30 নাম্বার। তোমাদের ক্ষেত্রে একমাত্র একটা রাইটিং করতে হবে এবং সেটাই 10 মার্কসের ক্যারি করছে। তো আমাদের এখানে চাপটা অনেক কম তুলনামূলকভাবে। তো সেই রাইটিংয়ের মধ্যে কি দেখছি আমরা? রিপোর্ট, লেটার আর প্রেসি, যে কোনো একটি, 3টি থাকবে, এনি ওয়ান ইউ হ্যাভ টু অ্যাটেম্পট। তো এখানে আমরা কি করব? ফার্স্ট রিড 10 to 15 রাইটিংস, যা করেছো এই মুহূর্তে সেসব বাদ দিয়েও আমি বলছি অন্তত 10 থেকে 15টা রাইটিংস তোমাকে পড়ে যেতে হবে, 10 থেকে 15টা রাইটিংস। এবং রাইট 5 পার উইক অ্যাট লিস্ট, যেটা 10 নাম্বারের। অর্থাৎ কোনো রাইটিং, একজন লেখক ডেল কার্নেগি বলেছিলেন, ডেল কার্নেগি খুব বিখ্যাত একজন লেখক। ডেল কার্নেগির লেখা বইয়ে তিনি নিজেই লিখেছেন, তার খুবই পপুলার জনপ্রিয় কিছু বই রয়েছে। তো সেই বইগুলোর মধ্যে তিনি একটা জায়গায় উল্লেখ করেছেন যে এই বইটা আমাকে লিখতে গিয়ে আমি 100টা বই পড়েছি। আই হ্যাভ রেড 100 বুকস বিফোর রাইটিং দিস পার্টিকুলার বুক। তো এর অর্থ কি? একজন লেখককে লিখতে গেলে কোনো একটা টপিকে তাকে কনসেপ্ট নিতে হবে, তাকে ধারণা নিতে হবে বিভিন্ন সোর্স থেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় লিখতে গিয়ে তিনি ট্রাভেলারের বই পড়েছিলেন, যেখানে ভারতে বসে বসে তিনি চলে যাচ্ছেন আফ্রিকার জঙ্গলে এবং সেখানে পার্টিকুলার ডেসক্রিপশন দিচ্ছেন কিভাবে তিনি কিছু লেখকের ভ্রমণ কাহিনী পড়েছিলেন। তো রিডিং ইজ এসেনশিয়াল বিফোর রাইটিং এনিথিং।
তুমি যখন কোনো কিছু লিখতে যাবে তোমাকে কনসেপ্ট থাকতে হবে এবং লেখার এবিলিটি থাকতে হবে। ইংলিশ সেন্টেন্স কনস্ট্রাকশন সেটা পরে, তার আগে তোমাকে ধারণা থাকতে হবে। তো এখানে রাইটিংয়ের একটা ফরম্যাট থাকে, রিপোর্ট রাইটিং হোক বা লেটারের বিভিন্ন ফরম্যাট থাকে। তো সেটা কোথায় কি থাকছে তার আগে তোমাকে লেখার আগে পড়ে ফেলতে হবে। তাই লেখা রয়েছে 10 থেকে 15টা রাইটিংস তুমি আগে পড়ো। ইউ হ্যাভ টু রিড রাইটিংস বিফোর ইউ রাইট অন ইউর ওন। তাহলে তোমাকে একটা আইডিয়া হবে এবং তুমি সেটা ভালো করে লিখতে পারবে। তারপর এখন যে সময়টা রয়েছে উইকে অন্তত 4 থেকে 5টা করে রাইটিং প্র্যাকটিস করো এবং তোমার টিচার্সকে দিয়ে সেটা চেক করিয়ে নাও যে কতটা তোমাকে সঠিক হচ্ছে, তোমার রাইটিংটা সঠিক হচ্ছে। এটা গেল রাইটিং সেকশনের ব্যাপার। এরপর রয়েছে গ্রামার। গ্রামারে 10 নম্বর থাকছে, যেটা টেস্ট পেপার বা অ্যাজ মাচ অ্যাজ পসিবল, অর্থাৎ দাফান দত্তের বই বা আরও যে সমস্ত সোর্স রয়েছে প্র্যাকটিসের জন্য সেখান থেকে প্র্যাকটিস করলে এনাফ হয়ে যাবে। তবে সব কিছুর পরেও একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা একদম প্রথমেই বলা রয়েছে সেটা হচ্ছে তোমাকে টেক্সট পড়তে হবে, কারণ সমস্ত গ্রামাটিক্যাল কোয়েশ্চেন টেক্সটের লাইন তুলে দিচ্ছে। টেক্সটের লাইন যদি কমপ্লিটলি তোমার পরিচিত হয় তাহলে তুমি প্রেপোজিশনস পেরে যাবে। দেখবে লাইনটা পড়তে পড়তে এই জায়গায় ড্যাশ রয়েছে, প্রেপোজিশন বসবে, তার মানে আমাকে মাথায় ক্লিক করবে যে আমি এই লাইনটা কোথাও পড়েছি, এই গল্পে পড়েছি। 3 কোয়েশ্চেন হোক বা স্ট্রং রুটস থেকে হোক, থ্যাংক ইউ ম্যাম থেকে হোক বা আইজ হ্যাভ ইট থেকে হোক। তো সেখান থেকে যদি তুমি পড়া থাকে তাহলে অটোমেটিক্যালি মাথায় ক্লিক করবে এই জায়গায় ফর ছিল, এই জায়গায় অন ছিল। তো প্রেপোজিশনস পারবে, এই কারণে টেক্সট পড়তে হবে ভালো করে। এছাড়াও অন্যান্য সমস্ত গ্রামারের জন্য এবং শর্ট কোয়েশ্চেন বা ব্রড কোয়েশ্চেন পারার জন্য রাইটিংস মানে টেক্সট যেগুলো রয়েছে ভালো করে পড়ে ফেলতে হবে। এরপর রয়েছে গ্রামার সেকশনে যে 10 নাম্বার। আচ্ছা, এরপর আনসিন নিয়ে বলবো। আনসিনে কি রয়েছে, 10 মার্কস আনসিন থেকে থাকছে, যেটাতে তোমরা প্র্যাকটিস করবে টেস্ট পেপার অ্যাজ মেনি অ্যাজ পসিবল। অর্থাৎ আনসিন প্র্যাকটিস যে কোনো জায়গা থেকে যে কোনো যতগুলো সম্ভব অ্যাজ মেনি অ্যাজ পসিবল প্র্যাকটিস করো। আনসিনটার জন্য আলাদা করে কোনো কিছু দেওয়ার নেই। আনসিন বিশেষ করে নিউজ পেপার আর্টিকেল তুলে দেওয়া হয়, এটা লক্ষ্য করেছো। নিউজ পেপার আর্টিকেল কিসের উপরে, সেটা হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট হতে পারে বা ন্যাচারাল ক্যালামিটিস হতে পারে বা যেমন ডিভাস্টেটিং ফ্লাড হতে পারে, স্টর্ম, ভূমিকম্প, আর্থকোয়েক বা এই সমস্ত যে প্রবলেমসগুলো হয় বা সায়েন্টিফিক কোনো রিসার্চ, এই সমস্তর উপরে নিউজ পেপারের আর্টিকেলগুলো বিশেষ করে আসছে। তবে একটা জিনিস লক্ষ্য করার এখান থেকে, সাধারণত মার্চ থেকে, এর আগে পরেও হতে পারে, মার্চের থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই মাসের মধ্যে যে নিউজ পেপার আর্টিকেলগুলো বেরিয়েছে তার মধ্যে থেকে আসার পসিবিলিটি আছে, নর্মাল দেওয়া হয় সেখান থেকে, বা হতে পারে কোনো টেক্সট থেকে, কোনো লেখকের বায়োগ্রাফি থেকে দিতে পারে। তো এই সমস্ত জায়গা থেকে আসে, এটা বলা যাবে না কোথা থেকে আসছে। যদি তোমার পড়া থাকে অনেক গল্প, অনেক নিউজ পেপার আর্টিকেল, হতে পারে একটা কমন পেয়ে গেলে, তার মানে এই নয় যে তুমি ওটা পড়েছো, ওটা জেনেই পড়েছো, এমনটা নয়। তাই জন্য তোমাকে এখানে কি করতে হবে, আনসিনের জন্য যত বেশি সম্ভব প্র্যাকটিস করবে আনসিনটা। এরপর রয়েছে আমাদের মক টেস্টের বিষয়। তো মক টেস্টের প্রশ্নটা আসছে এরপর, এটা মিনিমাম 10। এই মুহূর্তে যে সময়টা রয়েছে আমি ওখানে ধরলাম যে 20 ডেজ তোমরা পড়ছো, 20 ডেজ। এরপর রয়েছে আরও 10 দিন। তো সেই সময়টার মধ্যে তোমরা কি করবে, অন্তত 10টা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। পরীক্ষা যত দেবে তত তোমার পারফেকশন বাড়বে, তত পারফেকশন। রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, তোমরা হয়তো অনেকে দেখে থাকবে। বিরাট কোহলি একটা বাচ্চা ছেলের সাথে কথা বলছে, ছেলেটা জিজ্ঞাসা করছে যে হোয়াট শুড আই ডু টু বিকাম আ প্লেয়ার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো বিরাট কোহলি সেখানে কি বলছে, খুবই ভালো একটা অ্যাডভাইস দিয়েছে তাকে, যে প্র্যাকটিসের জন্য তোমাকে যেন বলতে না হয়। তোমাকে যদি কেউ দেখো আধ ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস করছে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস 2 আওয়ার্স। সে যা করছে তার ডবল করতে হবে এবং তোমাকে যাতে ফোর্স না করতে হয়, কোনো এক্সটার্নাল কোনো ফোর্স যাতে না করতে হবে, অন ইউর ওন। এই যে প্র্যাকটিস, তো এই যে পরীক্ষা যে তোমরা দেবে ফাইনাল স্কুলে বসে, তার আগে তোমাকে এই প্র্যাকটিসটা মাস্ট দরকার। অ্যাটলিস্ট মিনিমাম 10 এক্সাম
যেমনটা পুরো এক্স্যাক্ট ওয়েতে প্রত্যেকটা কথা খুব ভাবনা চিন্তা করে লেখা হয়েছে, এক্স্যাক্ট ওয়ে। এমন নয় যে তুমি পরীক্ষা দিতে বসেছো, মা ডাকছে উঠে গেলে, বা কেউ ডাকছে, কোনো বন্ধু ডাকছে উঠে আসছো, ফোন নিয়ে বসেছো, ফোনে একটা নোটিফিকেশান এসছে, অন আছে, সেটা আমি দেখে নিচ্ছি, তাও আবার পরীক্ষা দিচ্ছি, এমন নয়। ওই জল মেশানো পরীক্ষা নয়। ইউ হ্যাভ টু গিভ ইউর টেস্ট অ্যাজ এক্স্যাক্টলি ইউ উইল গিভ ইন এক্সাম হল। তো তেমনভাবে দিতে হবে। তুমি দেখবে যে কতটা আমি সময়ের মধ্যে কতটা সময় লাগছে, আমি কতটা পারছি, তাহলে তুমি পরের পরীক্ষাতে ওই ভুলগুলো সংশোধন করে নিতে পারবে। তো এটা দরকার পরীক্ষার জন্য। তো 20 days রিডিং এবং 10 days হচ্ছে টেস্ট, আমি এই অনুযায়ী ধরেছি। আবারও বলছি, এমন হতে পারে এটার বাইরে গিয়েও তুমি কিছু করছো, সেটা তোমার সিচুয়েশন অনুযায়ী তুমি করবে প্রত্যেকের জন্য। তো এই হচ্ছে টোটাল বিষয়। আরেকটা রয়েছে এখানে, এগুলো অ্যাভয়েড প্রেশার, এটা বলা হয়নি তখন। তো এখানে কি রয়েছে, প্রেশারটাকে অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ খুব বেশি বার্ডেন মনে করলে হবে না এটাকে। এবং ডোন্ট গো টু বেড লেট, অর্থাৎ এই সময় খুব বেশি রাত জাগলে তোমার কিন্তু ঘুমের সমস্যা হবে, দিনের বেলা পড়তে প্রবলেম হবে। তো খুব বেশি মানে রুটিনটা এলোমেলো যেন না হয়, একদম পারফেক্ট একটা ওয়েতে এই সময়টা তোমরা কাটাও। আর কি রয়েছে, ডোন্ট জয়েন সোশ্যাল গ্যাদারিং, এটা তো আগেই বলা রয়েছে। তো এই হচ্ছে আমার মোটামুটি এই সময় দাঁড়িয়ে তোমাদের কিভাবে কি পড়া উচিত সেটা বললাম। তবে তোমরা যাচাই করবে, বিবেচনা করবে যে তোমাদের কি প্রিপারেশন রয়েছে, কতটা এবং কিভাবে তোমাকে টাইমটা ইউজ করা উচিত। তো এটাই ছিল আজকের আমার ইন্ট্রোতে ক্লাসের টোটাল কন্টেন্ট। I hope you will give your exam best, and if you need any other contents, any other topic related to your syllabus, you may comment and I will try to give or bring video on that. So thank you so much. থ্যাংক ইউ কুতুব দাকে। আর তোমরা কুতুব স্যার বলো, কিন্তু আমি কুতুব দা বলি, তো সেভাবেই সম্বোধন আমাদের চলে। তো যাই হোক, তোমাদের একটা প্রপার গাইডেন্স, এই 1 মাস কিভাবে তোমরা পড়বে, আমি পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা একেবারে সামনে থেকে বসে দেখলাম। আমার কোথাও গিয়ে মনে হলো যে শুধু ইংরাজি না, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল, এবং সমস্ত সাবজেক্টেই এভাবে যদি তুমি ভাগ ভাগ করে পড়ো, তাহলে অনেক বেটার রেজাল্টও তোমার দ্বারা হবে, এবং তোমার মাইন্ডসেটও এই সময়ে অনেক বেটার হতে পারে। তো কুতুবদা আজকে তোমাদের জন্য পুরো স্ট্র্যাটেজিটা দিল, এই 1টা মাস তোমরা সেটাকে মেনটেন করবে তোমাদের মতো করে। অবভিয়াসলি দাদা যেটা বললো যে তোমরা তোমাদের মতো করে মেনটেন করবে। এক্স্যাক্টলি 3 দিন প্রোজ পড়তে হবে এমন কোনো কথা নেই, 4 দিন পোয়েট্রি পড়তে হবে এমন কোনো কথা নেই। তোমরা তোমাদের মতো করে একটা স্টাডি ক্যালেন্ডার বানাবে এবং সেটাকেই মেনটেন করবে। তার কারণ তোমরা প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল পারসন, তারা তাদের নিজেদেরকে সবচেয়ে ভালো চেনে। আমি বা কুতুবদা আমরা হয়তো অতটা ভালো তোমাদের ক্যামেরার ওপারে চিনবো না, খুব স্বাভাবিক। তো তোমরা তোমাদেরকে চিনবে এবং সেভাবেই তোমরা তোমাদের প্রিপারেশনটা নেবে, কিন্তু চেষ্টা করবে বেস্ট করার। জীবনে এটা মনে রাখবে যে যে কোনো জায়গাতে যেখানেই তুমি দাঁড়াও, সেটা তুমি হতে পারে তুমি তোমার গ্রামের মাঠে খেলছো, হতে পারে তুমি বিরাট ইডেনে খেলছো, যেখানেই খেলো তোমার কিন্তু তোমার নিজের বেস্টটা দিয়ে খেলতে হবে। সুতরাং ফাইনাল পরীক্ষা তোমাকে বেস্ট তো দিতেই হবে। ভালো করে প্রিপারেশন নাও এবং অবশ্যই কমেন্টে যেটা কুতুবদা বললো লিখে জানিও যে তোমরা কি চাইছো কুতুবদার থেকে এই 1 মাসে। এই মুহূর্তে যে কোন কোন টপিকগুলো তোমাদের দিলে ভালো হয়, মনে হচ্ছে এই টপিকের উপরে একটা ভিডিও আনলে ভালো হয়, তো সেটা আমরা জানবো না। আমি এই মুহূর্তে যদি ওইসব পড়াতে লেগে যায় তাহলে খুব অকওয়ার্ড ব্যাপার হবে, কারণ একদম এক্সামের সামনে। তো সেই কারণে অ্যাকর্ডিং টু ইউর নিড এখন ভিডিও আনতে হবে। তো তোমাদের রিকমেন্ডেশনটা খুব দরকার, কারণ এই সময়ে হু হু করে সব পড়িয়ে যাওয়ার সময় নেই। এক্স্যাক্টলি যেখানে তোমাদের সমস্যা আছে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা বলবে যে স্যার এই জায়গাটা আমাদের একটু করিয়ে দিলে ভালো হয়, অবভিয়াসলি কুতুবদা সেটা নিয়েই তোমাদের সাথে বা তোমাদের সামনে আবার আসতে চলেছে খুব শীঘ্রই। কিন্তু তার জন্য তোমাদের কমেন্ট করাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখানে একটাই মাত্র উপায় আমাদের কাছে পৌঁছানোর, সেটা কিন্তু কমেন্ট, এবং সেটা দেখেই আমরা বুঝবো যে আসলে তোমাদের কি নিড, তোমরা কি চাইছো। তো থ্যাংক ইউ সবাইকে। আর যুদ্ধ শুরু হয়ে গেছে, তোমরা যেমনটা বলেছিলে একটু লেট হয়ে গেছে যে তোমাদের সামনে সমস্তটা আনতে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির পাশাপাশি বাংলা, ইংলিশ আনতে, কিন্তু শেষ কয়েকটা দিন যাতে যতটুকু করা যায় সেটুকু যাতে আমরা করতে পারি, তার জন্য আমরা আছি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান। আর মনে রেখো, অ্যাট দ্য এন্ড
যে মা কাকিমারা ছোটবেলায় একটা কথা বলতো, পুরাতন চাল ভাতে বাড়ে। সুতরাং কুতুবদা কিন্তু তোমাদেরকে অনেক কিছু দিতে চলেছে, শুধু তোমরা অ্যাপ্রিসিয়েট করো। এবং অবশ্যই যদি তোমাদের এই গাইডেন্সটা উপকারে লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করো, বিকজ উপকার সবসময় ছড়িয়ে দিতে হয়, ভালো জিনিস সবসময় ছড়িয়ে দিতে হয়, তাতে করে আসলেই আমাদের একটা বৃহত্তর সমাজ গঠনের কাজ হয়। থ্যাংক ইউ। বাংলা পড়বে, বাংলা শিখবে কুতুবদা, এবং বাংলা জিতবে। জয় হিন্দ।